আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু লার্ন স্কুল। আর আজকে আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সরল সুদ পার্ট 4। সো যদি তোমরা পার্ট 3 না দেখে থাকো দেন তাহলে আমি তোমাদেরকে অবভিয়াসলি রিকোয়েস্ট করবো যেন পার্ট 1, 2, 3 তোমরা দেখে নিও, তারপরে পার্ট 4 দেখো। কারণ পার্ট 1, 2, 3-তে আমি 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক সমস্ত কিছু করে দিয়েছি কোষে দেখি 2-এর। তো তারপরে এটা 16 থেকে 20 পর্যন্ত আজকে করাবো। সো ভিডিও দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে যদি তোমার মনে হচ্ছে ভিডিও থেকে তুমি কোনো কিছু শিখছো দেন অবভিয়াসলি লাইক করো ভিডিওটিকে, শেয়ার করো ভিডিওটিকে তোমার বন্ধু বান্ধবীদের সাথে, আর সাবস্ক্রাইব করো যাতে আমি মোটিভেশন পাই তোমাদের জন্য আরও এরকম ভালো ভালো ভিডিও আনার জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে দিয়েছে প্রথম 16 নম্বর অঙ্ক যেটা, সেখানে আমরা প্রথমে হাইলাইট করে নিই যে কী কী জিনিস আমাদেরকে দেওয়া আছে। বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। তাহলে আমাকে প্রথমে দিয়ে দিয়েছে 1 লাখ টাকা যেটা আসলাম চাচা পেয়েছেন, ঠিক আছে। এরপরে দিয়েছে কি যে ওই টাকার কিছুটা ব্যাংকে আর কিছুটা তিনি পোস্ট অফিসে জমা রাখেন, ঠিক আছে। প্রতি বছর টাইমটা দিয়েছে প্রতি বছর সুদ বাবদ বলেছে মোট এত টাকা পান, অর্থাৎ কি যে তিনি দুটো ব্যাংক আর পোস্ট অফিস মিলিয়ে সুদ পান 5400 টাকা। তো বলেছে ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি 5%, 6% হয় তাহলে কোথায় কত টাকা তিনি জমা রেখেছিলেন সেটা আমাকে হিসেব করে লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার অঙ্ক। আর এই অঙ্ককে করবার জন্য আমাকে যেটা স্ট্র্যাটেজি আমরা ফলো করব সেটা কি, সেটা হচ্ছে এটাই যে আমরা দেখানো প্রথম কথা হচ্ছে যে পি যেটা সেটাকে আমরা ধরে নেব যে আসলাম চাচা ব্যাংক আর এদিকে লিখে নিচ্ছি পোস্ট অফিস। ব্যাংক আর পোস্ট অফিসে দুটোর ক্ষেত্রে পি এর মান যেটা সেটা ধরে নিলাম যে এর ক্ষেত্রে পি এর ওয়ান পি, আর এর ক্ষেত্রে পি এর ওয়ান হবে যেটা সেটা হচ্ছে 1 লাখ মাইনাস পি, ঠিক আছে। কারণ মোট 1 লাখ টাকা ছিল আর দুটোকেও ভাগ করে দিয়েছিল, কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে। এরপরে বলেছে সময় বলেছে প্রতি বছর, তাই না। তাহলে টি এর মান হচ্ছে 1 বছর, ঠিক আছে। দেখে রাখো তোমরা অ্যাকচুয়ালি বুঝেই যাচ্ছ যে কীভাবে আমি করছি। টি এর মান হচ্ছে 1 বছর। এবার বলেছে প্রতি বছর কি যে সুদ বাবদ 5400 টাকা পায়। 1 সেকেন্ড, এখানে কি স্যার দুটোতেই ব্যাংকেও 5400 টাকা পোস্ট অফিসেও 5400 টাকা? একদম না। উনি ব্যাংক আর পোস্ট অফিসে মোট মিলিয়ে 5400 টাকা পান। তো ওটাকে আমরা পরে প্রশ্নানুযায়ীতে আনবো। এখন আমরা যেটা করবো সেটা কি যে আর এর মানটা লিখে নিই, যে আর এর মান ব্যাংক বলেছে কি 5% আর আর এর মান পোস্ট অফিস যেটা বলেছে সেটা বলেছে 6%। দিয়ে কি করবো স্যার, দিয়ে দুটোর ক্ষেত্রে আমরা আয় বের করবো। সুদ আয়ের ভ্যালু হচ্ছে PTR বাই 100, তাই তো। এর ক্ষেত্রে আয়ের মান হচ্ছে PTR বাই 100, তাহলে এখানে লিখি PTR বাই 100। নাও এরপরে কি করব দেখো, এরপরে অ্যাকচুয়ালি ভ্যালুসগুলো পুট করবো। এখানে পি এর মান পি, টি এর মান 1 বছর, আর এর মান 5 ডিভাইডেড বাই নিচে 100। কাটাকুটি করব না স্যার, কাটাকুটি করব না। কেন করব না স্যার, এটা কারণ আছে, আমি বলবো লাস্টে। কারণ যখন আমরা অ্যাকচুয়ালি সলভ করবো না তখন আমাদের 100 দিয়ে গুণ করে দিলে খুব ইজিলি হয়ে যাবে। ওই জন্য আমরা এখানে কাটাকুটি করবো না। এখানেও তাই স্যার তাই করবো। হ্যাঁ, এখানেও যদি তোমরা দেখো যদি করো তো সেটা কত আসবে, পি এর মান হচ্ছে 1 লাখ মাইনাস পি ইন্টু টি এর মান হচ্ছে 1 আর এর মান হচ্ছে 6। তাহলে এখানে ডাইরেক্ট ইন্টু 1 ইন্টু 6 ডিভাইডেড বাই এখানে 100। সেখান থেকে কত আসছে, 6টা আগে নিয়ে চলে এলাম, 1 লাখ মাইনাস পি বাই 100, ঠিক আছে। বাস এরপরে কি বলেছে দেখো, এইটা ধরো যদি আমি I1 ধরি, এখানে এটাকে যদি আমি I1 লিখলাম আর এটাকে যদি I2 লিখলাম, তাহলে প্রশ্ন অনুযায়ী যেটা হবে না, যেটা হবে I1 প্লাস I2, সেটা ইকুয়ালস টু হবে 5400 টাকা। কেন স্যার, কারণ বলে দিয়েছে যে মোট সুদ বাবদ, তিনি বলছে প্রতি বছর মোট সুদ বাবদ 5400 টাকা পেয়েছেন, ঠিক আছে। এবার এখানে I1 এর ভ্যালু বসিয়ে দিই 5p বাই 100 প্লাস এখানে I2 এর ভ্যালু কত, I2 এর হচ্ছে 6 ইন্টু 1 লাখ মাইনাস পি বাই 100 ইকুয়ালস টু 5400। স্যার এরপর তো জায়গা নেই, কী করে করবেন। দেখো তোমরা যদি এতক্ষণ হলো তো ভিডিওটাকে একটু পজ করে জাস্ট খালি লিখে নাও, ঠিক আছে। বিকজ অফ আমি এই জায়গাটিকে একটু জাস্ট খালি মেটাবো, দেন তারপর আমি এই জায়গাটা অঙ্কটা করবো। চলো তো এবার এখান থেকে আসি ডাইরেক্ট এখানে। তো এখানে কী করবো, সবকে 100 দিয়ে গুণ করে দাও। যদি আমি একে 100 দিয়ে গুণ করি, ভালো করে বোঝো, যদি আমি এইটাকে 100 দিয়ে গুণ করি তাহলে নিচের 100 কেটে যাবে। সবকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 100 100 কেটে যাবে। এখানেও যদি 100 দিয়ে গুণ করি কেটে যাবে, আর এখানে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা এর সাথে আরও দুটো জিরো বসে যাবে, তাই তো। তাহলে এখানে তাহলে কত আসছে দেখো 5p, এখানে লিখে দেবো আমরা উভয় পক্ষ গুণিত 100, উভয় পক্ষ গুণিত 100, ঠিক আছে। তাহলে 5p প্লাস এখানে হবে 6 ইন্টু 1 লাখ মাইনাস পি ইকুয়ালস টু এখানে হবে 5400। অলরেডি আরও দুটো 100 জন্য চলে এলো, এখানে উভয় পক্ষ গুণিত 100 করেছি, ঠিক আছে। এবার চলো এখানে এবার আমরা নর্মালি ক্যালকুলেশনটা করে নিই। 5p প্লাস আর এখানে এই যে 6 আছে, এই 6 এর সাথে একবার গুণ হবে আর এই 6 p এর সাথে একবার গুণ হবে, ঠিক আছে।
তাহলে 6 যদি এর সাথে গুণ হয় তাহলে হবে 6 লাখ, 1 লাখের সাথে নর্মালি গুণ হলো, আর এদিকে হবে 6p, সেটা ইকুয়ালস টু হলো আমার এখানে 5,40,000। এবার এখান থেকে দেখো এটা কত আসছে 6 লাখ, ঠিক আছে, এখানে 6 লাখ মাইনাস এটা কত হয়ে যাবে দেখো -6p, আর এদিকে +5p, মানে অর্থাৎ এটা আসছে -p, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে কত, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে 5,40,000। ঠিক আছে, এখান থেকে আমি পিটাকে এইদিকে পাঠিয়ে দিচ্ছি, 5,40,000টা এইদিকে যদি চলে আসে তাহলে 6 লাখ মাইনাস 5,40,000 এটা যদি হয়ে যায়, দেখো এখানে আমি জুম করে দিলাম, তাহলে পি এর মান যেটা বেরোচ্ছে সেটা কত বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে আমার এখানে 60,000 টাকা। পি এর মান বেরিয়ে গেল 60,000 টাকা। তাহলে পি তো রেখেছিল ব্যাংকে, তো ব্যাংকে রেখেছিল 60,000 টাকা, তাহলে পোস্ট অফিসে কত রেখেছিল, পোস্ট অফিসে ছিল 1 লাখ মাইনাস পি, তাই তো। পোস্ট অফিসে তিনি কত টাকা রেখেছিলেন, পোস্ট অফিসে তিনি রেখেছিলেন 1 লাখ মাইনাস পি, তাহলে এটা কত হবে, সেটা হবে তোমার 1 লাখ মাইনাস 60,000 টাকা। ঠিক আছে, সেইটা ইকুয়ালস টু, আচ্ছা এক্সট্রিমলি সরি, এখানে আমি 6 লাখ করে দিয়েছি, এটা অ্যাকচুয়ালি হবে 60,000 টাকা হবে। তাহলে এখানে কত পড়ে রইলো, 1 লাখ থেকে 60,000 যদি মাইনাস যায় তাহলে এটা হলো 40,000 টাকা আমার পোস্ট অফিসে। তাহলে তিনি ব্যাংকে কত দিয়েছিলেন, ব্যাংকে তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে 60,000 টাকা, পোস্ট অফিসে তিনি কত দিয়েছিলেন, পোস্ট অফিসে তিনি দিয়েছিলেন 40,000 টাকা। ঠিক আছে, এই হলো অঙ্ক। তো আশা করছি এটা বোঝা গেছে। যদি তোমরা অঙ্কটা বুঝেছো তাহলে তোমাদের জন্য আমি বলে রাখি 17 নম্বর অঙ্কটা কিন্তু একদম সেম। ঠিক আছে, একই দেখো, রেখা দিদি সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটো আলাদা আলাদা ব্যাংকে ভাগ রাখেন, তো আমরা এখানে নিয়ে নেবো ব্যাংক 1 আর আরেকটা নিয়ে নেবো ব্যাংক 2। ঠিক আছে, এবার দুটো নিয়ে পরে করবো। তোমরা দেখো একদম সেম অঙ্ক আছে, সরল সুদ 6%, 7%, আর সময় বলেছে 2 বছর পর, সুদ বাবদ বলেছে এত টাকা পান, মোট সুদ বাবদ একই অঙ্ক। এই অঙ্কটা করে পরে আমাকে তোমরা নর্মালি আনসারটা কমেন্টে বলো। ঠিক আছে, আমি দেখতে চাই যে তোমরা নর্মালি নিজের থেকে অঙ্ক করতে পারছো কি পারছো না। অবভিয়াসলি করবে, না করা করো না, কারণ দেখো এখানে আমি কিছু শিখছি না, শিখছো তোমরা। তো তোমরা অ্যাকচুয়ালি তখনই শিখবে যখন তোমরা নর্মালি জাস্ট এই কাজগুলো করবে। সো অবভিয়াসলি আই হোপ কি এটা পারবে, এমন কোনো হার্ড ম্যাথস নয়, সিমিলার প্রসেস হবে, সিমিলারভাবে হবে, একদম সেম টু সেম। ঠিক আছে, চলো এরপরে যাওয়া যাক 18 নম্বর অঙ্কতে। 18 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। বলি ওই ব্যাংকে দীপুবাবু প্রথমে 15,000 টাকা জমা দিল, ঠিক আছে, তারপরে 3 মাস পরে আবার কি বলেছে 3,000 টাকা তুলে নিল। প্রথমে 15,000 টাকা জমা দিল, 3 মাস পরও কি 3,000 টাকা তুলে নিল। টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পরে তিনি বলেছেন কি 8,000 টাকা জমা দিলেন। তিনি কি করলেন দেখো, প্রথম অ্যাকচুয়ালি কি 15,000 টাকা প্রথমে জমা দিল, ঠিক আছে, এটা একটু ভাবি অ্যাকচুয়ালি অঙ্কটাকে প্র্যাকটিক্যালি। প্রথমে ও নর্মালি 15,000 টাকা জমা দিল ব্যাংকে, দেন 3 মাস যখন ওর পেরোলো, 3 মাস পরও কী করলো 3,000 টাকা তুলে নিল, মানে 12,000 টাকা ও নর্মালি পড়ে রইলো। কেউ 15,000 থেকে ও বললো কি 3,000 টাকা ও বের করে নিয়েছে, তাহলে 12,000 টাকা পড়ে রইলো। সেটাও বলেছে আরও 3 মাস পর কী করলো, 3 মাস পর আরও 8,000 টাকা জমা দিল, মানে টোটাল 20,000 টাকা ওর নর্মালি বাকি চললো, সেটা যোগ হয়ে গেল, কারণ 12,000 টাকা ওর ছিল প্লাস আরও 8,000 টাকা ও দিল, তাহলে 20,000 টাকা বাকি টোটাল চললো। এবং বলছে বছরের শেষে, মানে কি 1 বছর, তাহলে 3 মাস মানে 6 মাস পেরিয়ে গেলো, তাহলে এই টাকাটা বাকি 6 মাস খাটলো আরও। তোমরা বুঝতেই পারছো যে এটা কীভাবে জিনিসটা হলো, যে 15,000 টাকাটা ওটা 3 মাস চলেছিল, দেন 12,000 টাকাটা ওটাও 3 মাস চললো, আর 20,000 টাকাটা ওটা 6 মাস চললো। তো স্যার এটাকে কীভাবে লিখবো, দেখো এটা লিখবার এক ধরনের কৌশল আছে। পি এর মানটা অ্যাকচুয়ালি ওইভাবে বেরোবে না, এখানে পি মানে আমরা কী লিখবো, পি ইকুয়ালস টু যেটা লিখবো সেটা লিখবো কি, যে 15,000 ইন্টু, ভালো করে বুঝে রাখবে যেটা আমরা কী লিখছি, যে আমরা অ্যাকচুয়ালি লিখছি 15,000 যেটা চললো না, ওটা কতবার চললো, ওটা চললো তোমার 3 মাস, তাহলে 15,000 গুণিত 3, ঠিক আছে, 3 মাস চলেছে, প্লাস আবার কত 3,000 টাকা তুলে নিল, অর্থাৎ 12,000 টাকা ওর কত মাস চললো, ওটাও 3 মাস চললো, 12,000 ইন্টু 3, ঠিক আছে, প্লাস আর কত চললো ওর এই যে 8,000 টাকা যেটা আরও জমা দিল, মানে 20,000 টাকা, সেটাও ওর চললো কিন্তু 6 মাস, তাই তো। 15,000 টাকা 3 মাস চলেছে, 12,000 টাকা ও নর্মালি 3 মাস চলেছে, কারণ কি 3,000 টাকা তুলে নিয়েছিলাম, আর আরও 8,000 টাকা দেওয়াতে 20,000 টাকা হলো, 20,000 টাকা 6 মাস চলেছে। সেগুলো সব মাসে মাসে লিখলেন, হ্যাঁ। এবার সবকে তুমি এক কাজ করো, ডিভাইডেড বাই 12 করে দাও, তাহলে বছরে আমার পিটা অ্যাকচুয়ালি আমার হিসেবে বেরিয়ে গেলো। ঠিক আছে, এটা হলো পি, খুব ভালো করে বুঝে রাখবে কিন্তু এটা পিটা কীভাবে হলো, কারণ এটা সব মাসে করছিলাম না, তো মাসটাকে তো বছরে কনভার্ট করতে হবে।
তাহলে কী করলাম 12 দিয়ে আমি ডিভাইড করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে কত আসছে দেখো 3 15 45,000 প্লাস এখানে কত আসছে 3 12 36,000 প্লাস এখানে আসছে 6 দুগুণে 12 মানে 1,20,000, ঠিক আছে, ডিভাইডেড বাই 12। এবার যদি যোগটা যদি করি, যোগ করলে কত আসছে দেখে নাও, যোগ করলে তোমার আসছে 45, এদিকে 120, 45 আর 36 যোগ করে দাও 11, আর এদিকে আসছে তোমার 7 8 9 10, এ হচ্ছে 2 0 1 3 0 ডিভাইডেড বাই 12। স্যার কোনো কাটাকুটি করো, আপাতত করো না, পরে দেখা যাবে। চলো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আর এর মান দিয়ে দিয়েছে 5%, আর আমাকে দিয়ে দিয়েছে টাইম দিয়ে দিয়েছে 1 বছর, ঠিক আছে, টাইম আমার কাছে 1 বছর আছে। এবার বলেছে সুদে আসলে কত টাকা পাবে, অ্যামাউন্টটা চেয়েছে। আয় প্রথমে বের করব, তো আয়ের ফর্মুলা কি PTR/100, PTR/100 পুট করে দাও এখানে। পি এর মান কত বেরিয়েছে দেখো, লেখার কৌশল শিখিয়েছি 201,000 ডিভাইডেড বাই 12 গুণিত নিচে 100 থাকবে, আর এখানে আর এর মান 5 আর এখানে হচ্ছে 1, তো 5 এখানে আসছে 20, 0 0 কাটলো, এখান থেকে এদিকে কাটি 2 দিয়ে, এখানে আসছে তাহলে 1 10 0 5 0, ঠিক আছে। এটা যদি আমরা যদি ভাগ করে দিই 10050/12, ঠিক আছে, এর আনসার যেটা বেরোবে সেটা বেরোচ্ছে 837.5। তোমরা নর্মালি ভাগটা করতে পারো, ঠিক আছে, আমি এখানে আর ভাগটা করলাম না, ডাইরেক্টলি বের করে নিলাম 837.5। এই টাকাটা বেরোলো আয়ের মান, তাহলে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে অবভিয়াসলি তোমরা জানো P প্লাস আই। পি এর মান কত ছিল, পি এর মান এবার স্যার কত নেব দেখো, পি এর মান এখানে যদি আমরা যদি বলি সেটা হচ্ছে এখানে লাস্ট টাকাটা কত ছিল, তো লাস্ট টাকা যেটা ছিল সেটা হচ্ছে 20,000, তাই তো, তার সাথে এই সুদটা অ্যাড হয়ে যাবে 837.5, তাহলে ওর ওভারঅল হলো 20,837.5 টাকা, ঠিক আছে। এই অঙ্কটা একটু আলাদা ছিল, তো আমি বলে রাখবো এই অঙ্কটা একটু ভালো করে দেখে রাখবে, এই অঙ্কটা কিন্তু সবার মতন সেম অঙ্ক নয়। এরপর আমাদের দিয়েছে যেটা 19 নম্বর অঙ্ক, সেটা দিয়েছে যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, ঠিক আছে, তো আমাদেরকে সরল সুদের হারটা দিয়ে দিয়েছে 12%, ওকে। তারপরে কি বলেছে যে 2,40,000 টাকা ও ব্যাংক থেকে ধার নেন, ধার নেওয়ার 1 বছর পর তিনি কি করলেন, বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা, ভালো করে দেখো, প্রতি মাসে 5,200 টাকাও কী করলো, ভাড়া দিয়ে দিল বাড়িটাকে। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসেব করি। অঙ্কটা দেখতে মনে হচ্ছে যেন অনেক বেশি ক্রিটিক্যাল হচ্ছে, বাট সত্যি বলছি অঙ্কটা তো অত কিছু নেই। চলো শুরু করা যাক, কী কী জিনিস দিয়েছে প্রথমে লিখে নিই। যে আমাকে এখানে আর এর মান যেটা দিয়েছে সেটা আমাকে দিয়ে দিয়েছে 12%, ঠিক আছে। তারপরে আমাকে কি দিয়েছে দেখো, আমাকে পি এর মান দিয়ে দিয়েছে 2,40,000 টাকা, পি এর মান দিয়ে দিয়েছে 2,40,000 টাকা আমাকে পি দিয়ে দিয়েছে, ঠিক আছে, খুব ভালো। তারপরে বলেছে যে 1 বছর পর তিনি বাড়িটি বলেছে যে 5,200 টাকা প্রতি মাসিক হিসাবে ও ভাড়া দিয়েছে, তাই তো। তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি কি 5,200 টাকাটা প্রথমে লিখে দেবো কি না, আমি এখানে লিখবো না। আমাকে এখানে চেয়েছে যে কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন সেটা জানতে চেয়েছে, তো সেটাই ধরবো যে ধরি টি সমান হচ্ছে এক্স, ঠিক আছে, টি সমান হচ্ছে এক্স বছর। এক্স বছর পর তিনি কী করলেন, যে বাড়ি ভাড়ার টাকা থেকে পুরোপুরি দিয়ে দিলেন। তো এক্স বছর পর তার তো একটা সুদাসল চলবে, তো সেই সুদাসলটা আমাদেরকে এখানে প্রথম কথা হচ্ছে বের করতে হবে। তো দেখি এখানে আমি প্রথমে কীভাবে আমরা নর্মালি আয়টাকে বের করব। আয়ের ফর্মুলা যেটা আছে সেটা থেকে আই সমান PTR/100 পুট করে দিই। পি এর মান হচ্ছে 2,40,000, চলো এখানে পুট করে দিলাম, ইন্টু টি এর মান এক্স আর আর এর মান 12 ডিভাইডেড বাই এখানে আছে 100, 0 0 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে কত আসছে দেখে রাখো, 4 12 48, 2 0 পড়ে রইলো, 12 2 24, এত এক্স, ঠিক আছে, 28,800 এক্স, এটা বেরোলো আয়ের মান। তো স্যার আয়ের মান বেরিয়ে গেলে এরপর কি অ্যামাউন্টটা বের করব। অ্যামাউন্ট কেন বের করব, কারণ আমি প্রথমে না কি বের করছি দেখো, আমি প্রথমে বের করব যে রহমত চাচা যে বাড়িটার জন্য ধার নিল, তো তার জন্য তাকে টোটাল কত সুদাসল দিতে হবে। তো সুদাসল মানে আমরা জানি সুদ প্লাস আসল, তাহলে এখানে সুদাসলটা প্রথমে বের করে নিচ্ছি। পি কত ছিল 2,40,000 প্লাস এখানে আমার বেরোলো 28,800 এক্স টাকা। এই টোটাল অ্যামাউন্টটা এটা হচ্ছে ওর এ, ঠিক আছে, মানে ওর এই টোটাল অ্যামাউন্ট এটা হচ্ছে ওর সুদাসল, এত টাকা ওকে কি করতে হবে, ব্যাংকে দিতে হবে। এবার এখন 1 বছর পর কি বলেছে, 1 বছর পর বলেছে যে ও বাড়ি ভাড়া বসিয়েছে, তার মানে বাড়ি ভাড়ার যে প্রত্যেক মাসে বাড়ি ভাড়াটা, তাহলে আমরা এখানে আমাকে একটা কথা বলে যে এক্স বছর পুরো টোটাল এই যে টাকাটা ব্যাংকে সেটা সুদ খাটলো, কিন্তু বাড়ি ভাড়াটা কত বছর খাটলো,
বাড়ি ভাড়াটা যেটা খাটলো না, মানে বাড়ি ভাড়া থেকে মোট আয়, বাড়ি ভাড়া থেকে মোট আয় যেটা ও পেলো সেইটা কত বছর হলো জানো তো? সেটা হলো অ্যাকচুয়ালি x-1 বছর, ঠিক আছে? ওটা হলো x-1 বছর, কিন্তু ও দেখো প্রত্যেক মাসে পাচ্ছে না এটা, তাহলে বছরে কত পাবে? বছরে পাবে 5200 গুণিত 12 এত টাকা, ঠিক আছে? গুণটা করে দিই, কত আসছে এখানে দেখো, এখানে আসছে 12 দুগুণে 24, 4 5 12 60, 60 এখানে 62,400 ইন্টু x-1, ঠিক আছে? এবার কি কথা হচ্ছে, এবার কথা হচ্ছে যে এই যে টাকাটা যেটা ও পেলো এই বাড়ি ভাড়ার টাকা দিয়ে ও এই টাকাটা শোধ করলো, তাই তো হচ্ছে যে এই যে 62,400 ইন্টু x-1 এই যে টাকাটা, ঠিক আছে? এই টাকাটা দিয়ে পরে ও এই টাকাটা শোধ করেছে, তাহলে এরা দুজন ইকুয়াল হওয়া উচিত, তাই তো? তাহলে আমরা এখানে লিখে দেবো যে এখন এই যে আমরা পুরোপুরি লিখি যে 62,400, ঠিক আছে, সেইটা x-1 সেটা ইকুয়ালস টু হবে 2,40,000 প্লাস 28,800 x, ঠিক আছে? এবার এটাকে আমরা সলভ করবো আস্তে আস্তে, এটা সলভ করলে আমাদের অঙ্ক এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। তো চলো সলভ করি। 62,400 x গুণ হয়ে যাচ্ছে, এর সাথে এর গুণ হবে, এর সাথে এর গুণ হবে, মাইনাস 62,400 সমান সমান এখানে যেটা আসছে সেটা হচ্ছে 2,40,000 প্লাস এখানে আছে আমার 28,800 x। এবার কি করব, এই যে 28,800 এক্সটা এটা এইদিকে আনবো, আর এই যে 62,400টা ওটা ওইদিকে পাঠাবো। তাহলে আমি যদি করি তাহলে দেখো কত আসছে, সেটা হচ্ছে 62,400 এক্স মাইনাস 28,800 এক্স, সেটা সমান সমান হচ্ছে এখানে 2,40,000 প্লাস এদিকে আমার আছে 62400 অ্যাড করে দেবো আমরা, ঠিক আছে? এখানে অ্যাড করলে কত আসছে দেখো, এখানে অ্যাড করলে আসছে 400 প্রথমে বসে গেলো, 2 বসে গেলো, 302400, আর এইদিকে যেটা আসছে যে 624 থেকে যদি আমি 288 বিয়োগ করি তাহলে আমার এখানে আসছে 2 0 পড়ে রইলো এত এক্স, আর 624 থেকে যদি আমি 288 বিয়োগ করি তাহলে আমার এখানে আসছে 336, ঠিক আছে? তাহলে 33,600 এক্স ইকুয়ালস টু এখানে আমার আসছে 3,24,000 টাকা, ঠিক আছে? চলো এবার এখানে 0 0 কেটে গেল, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এক্সের যেটা ভ্যালু হলো সেটা হলো 3024/336, সেখান থেকে যদি আমি এক্সের ভ্যালুটা বের করতে চাই এটা কাটাকুটি করলে তোমরা করতে পারো, ডিভাইড করে আনসার আসবে 9। তাহলে এক্সের আমার ভ্যালু বেরিয়ে গেল কত বছর, এক্সের ভ্যালু বেরিয়ে গেল 9 বছর, ঠিক আছে? এক্সের ভ্যালু আমার বেরিয়ে গেল 9 বছর। তার মানে কি, তার মানে হচ্ছে তিনি যে 9 বছর পরে ধার নেওয়ার 9 বছর পরে তিনি পুরো বাড়ি ভাড়ার টাকাটা ব্যাংকে সুদ সহ শোধ করে দেবে, ঠিক আছে? চলো এরপরে আসছি আমি এবার 20 নম্বর অঙ্কতে, এটা শেষ ম্যাথ, ঠিক আছে? তো চেষ্টা করবে একটু বোঝার। এই অঙ্কটা অত বেশি হার্ড নয়, বাট এই অঙ্কটা তুমি যদি করতে চাও খুব ইজিলিভাবে করতে পারবে। দেখো কীভাবে বলছে, রতিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 হবে তখন কি হয় যেন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পায়, ঠিক আছে? ও এমনভাবে ও নর্মালি ব্যাংকে টাকা রাখলো যে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন তারা 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 10%, আর মেয়েদের বর্তমান বয়স বলেছে একটা 13 বছর আর একটা 8 বছর। তাহলে কোন মেয়ের জন্য কত টাকা জমা রেখেছিলেন এটা জানতে চেয়েছে। তো দেখো প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বের করি, একটা হচ্ছে প্রথম মেয়ের জন্য, প্রথম মেয়ে তার জন্য তিনি কি করেছেন সেটা একবার দেখব, আর আরেক দিকে আমরা নর্মালি বের করব দ্বিতীয় মেয়ের জন্য, দ্বিতীয় মেয়ে তার জন্য তিনি কি করেছেন, ঠিক আছে? তো প্রথম মেয়ের জন্য দেখো দুজনকার ক্ষেত্রে কিন্তু বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে 10%, দুজনকার জন্যই বার্ষিক সরল সুদের হার 10%, ঠিক আছে? দুজনকার জন্যই কিন্তু কি বলে দিয়েছে, সুদাসল বলে দিয়েছে, সেটা বলেছে 1,20,000 টাকা দুজনকারই কিন্তু সুদাসল হবে, এর মান দুজনকারই হবে 1,20,000 টাকা, ঠিক আছে? এবার দুজনকার ক্ষেত্রে সময় কি সেম, সময় কি স্যার 18 বছর নিয়ে নেব না, অ্যাকচুয়ালি ওকে বলেছে 18 বছর হতে হবে, কিন্তু এখন প্রথম মেয়ের বয়স কত, 13 বছর, তাহলে ওর 18 হতে কত বছর লাগবে, 5 বছর লাগবে আরও। আর এই দিকের ক্ষেত্রে আমি ধরি তাহলে এখন ওর মেয়ের বয়স কত হচ্ছে, এখন বয়স হচ্ছে 8 বছর, তাহলে ওর 18 হতে কত বয়স লাগবে, 10, ঠিক আছে? তাহলে 10 বছর এটা হবে এইদিকে। নাও এরপরে দুটোর দিক থেকে আমরা এবার কি বের করব, দেখো আমাদের এখানে এ দিয়েছে, আই আমাকে দেয়নি, পি আমাকে কোনো কিছু বলে দেয়নি, তাই না? আমাকে জানতে হবে পিটা, তো ধরে নিই এখানে ধরি যে এর ক্ষেত্রে পি সমান সমান হচ্ছে P1 আর এর ক্ষেত্রে পি সমান সমান হচ্ছে P2, এটাকে আমি ধরে নিলাম,
ঠিক আছে। তাহলে চলো এবার আমাদের দুজনকার ক্ষেত্রে আই বেরিয়ে যাবে। আই ফর্মুলা কি, আই মানে হচ্ছে PTR/100, PTR/100, আয়ের মান বসিয়ে দিলাম। কিন্তু আমার কাছে আছে কি, আমার কাছে আই আছে কি এখানে, নেই। আমার কাছে পি আছে না, নেই। আমি পি তো মানে P1 ধরেছি। তাহলে স্যার আমি কি করে করব, দেখো এখানে আয়ের জায়গায় আমরা লিখতে পারি না, আয় তো মানে সুদ, সুদ মানে কি হয়, সুদ আসল মাইনাস আসল, তাহলে তো সুদ লিখতে পারি না। এই যে সুদ, সুদ মানে আমরা লিখতে পারি যে স্যার সুদ আসল থেকে যদি আমি আসলটাকে মাইনাস করে দিলাম তাহলেই তো আমি সুদ পেয়ে গেলাম, তাই তো। তাহলে এখানে সেটাই করবো আমরা, ঠিক আছে। তার জন্য দেখো সুদ আসল মানে এ আর আসল মানে হচ্ছে পি, এ মাইনাস পি, সেটা ইকুয়ালস টু পি এর জায়গায় P1, টি কত বছর, 5 বছর, আর এর মান কত 10% ডিভাইডেড বাই 100, কাটাকুটি হলো, 0 0 কাটলো, 5 দুগুণে 10, P/2। এর মান কত, এর মান হচ্ছে তোমার 1,20,000 টাকা, ঠিক আছে। মাইনাস পি এর মান P1 ইকুয়ালস টু এদিক থেকে আসছে P/2, সবগুলোকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা আসছে তোমার 2,40,000 টাকা, মাইনাস 2P1 সমান সমান এখানে আসছে P, সবকে উভয় পক্ষ ইন্টু 2 করলাম, কি করলাম এখানে উভয় পক্ষ গুণিত 2, ঠিক আছে। নাও এরপরে কি হবে দেখো, এরপরে আমার আর কিছু করবার নেই, এখান থেকে 2P1টা ওইদিকে চলে গেলে 3 মানে অ্যাড হয়ে যাবে, এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে P প্লাস 2P1 মানে 3P1, সেটা ইকুয়ালস টু আসছে 2,40,000 টাকা। সেখান থেকে যদি আমি P1টা যদি বের করতে চাই তাহলে এই 3টে যে গুণ আছে ওটা নিচে চলে আসবে, 2,40,000 ডিভাইডেড বাই 3, তার মানে আমার এখানে P1 এর ভ্যালু যেটা বেরোচ্ছে কাটাকুটি করে সেটা কত বেরোবে, 80,000 টাকা, ঠিক আছে। ও 80,000 টাকা ও জমা রাখলো, ঠিক আছে, একটা ব্যাংকে, সেটা কার জন্য, প্রথম মেয়ের জন্য। এখন কিন্তু অঙ্ক শেষ হয়নি, দ্বিতীয় মেয়ে আমাকে সেম বের করতে হবে। সিমিলারভাবে লিখবো এ মাইনাস পি, সেটা হচ্ছে এই যে আই মানে এ মাইনাস পি, সেটাই PTR/100, PTR/100। পি এর মান পুট করে দিই, পি এর মান কত আছে P2 ধরেছি, টি এর মান কত এখানে 10 বছর, আর আর এর মানও 10 বছর ডিভাইডেড বাই 100, ঠিক আছে। 0 0 0 0 কেটে গেল, তাহলে এখানে শুধু পড়ে রইল P2। এ মানে আমার কত ছিল, এ মানে ছিল এখানে আমার ছিল 1,20,000 টাকা, মাইনাস P2 সমান সমান P2, ঠিক আছে। এই P2টা ওইদিকে চলে যাবে, P2টা ওইদিকে চলে গেলে দুটো অ্যাড হয়ে যাবে, P2 প্লাস P2 মানে 2P2, সেটার ভ্যালু আসছে 1,20,000 টাকা। তাহলে P2 এর যদি ভ্যালু যদি শুধু বলি তাহলে কত আসবে, P2 এর ভ্যালু 1,20,000, সেটা ডিভাইডেড বাই 2, তাহলে এর আনসার বেরোচ্ছে যেটা, সেটা বেরোবে P2 সমান সমান কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। তাহলে তিনি তার 2 সন্তানের জন্য, অ্যাকচুয়ালি 2 কন্যার জন্য কত রেখেছিলেন, একটা রেখেছিলেন 80,000 টাকা আর আরেকটা রেখেছিলেন 60,000 টাকা, ঠিক আছে। তো এই হলো ওভারঅল ভিডিওটি যদি তোমার যদি লিখবার আছে প্রত্যেকটা অঙ্ককে, দেন তাহলে পজ করে লিখে নিতে পারো। আই হোপ কি অঙ্কগুলো তুমি ইজিলি বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরেছো দেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। ততক্ষণ আমি বিদায় নিলাম তোমাদের কাছে, এরপরে নেক্সট চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে হাজির হব। শেয়ার করো, লাইক করো ভিডিওকে, যতটা সম্ভব ততটা তোমরা করতে পারো, তাহলে আমি মোটিভেশন পাবো তোমাদের থেকে। সো চলো, দিস ইজ অঙ্কন সাইনিং অফ, সি ইউ ইন নেক্সট ভিডিও।